রোকেয়া, রোকেয়া, কি হয়েছে বলো? তোমার কথা মতো বাজার থেকে সব কিছু আনছি, একটা জিনিস বেশি আনছি। সেটা আবার কি? ওই ভালো একটা ইলিশ মাছ পাইছি, বুঝছো? ওইটা কিনে নিয়ে আসছি, মিষ্টি কুমড়া দিয়া ভাজি করবা। ঠিক আছে ঠিক আছে, তাই করব। এখন ভিতরে আসো। না না না, এখন তো আমি ভিতরে যেতে পারবো না, আমার একটু ওই জব্বারের বাড়িতে যেতে হবে, বুঝছো? জব্বারের বাড়ি কেন? আরে এই বাজার থেকে আসার সময় ওর মাইয়া বকুলি আমার সামনে এসে কয় যে ওগো বাড়িতে ওর আব্বা আম্মা নাকি কঠিন ঝগড়া শুরু করছে, আমি না গেলে এই ঝগড়া থামানো যাইব না। তা আমি কিছু মারে তুই বাড়িতে যা, আমি বাজারটা দিয়েই আইতাছি। এই না ছাতিটা ধরো, আমি যাবো আর আমু। এখন তো তোমার সব কাজই সমস্যার সমাধান করা। কি করিব, গ্রামের মানুষ ভোট দিয়ে আমার মেম্বার বানাইছে, আমার তো সমস্যার সমাধান করতেই। ছাতিটা দিয়ে গেলাম যে রোদ দিলে এখন আর ওর তাপ নাই, আমি যাইতেছি আর আইতেছি, তুমি রান্না করো। হ্যাঁ আইতেছি আইতেছি, তাড়াতাড়ি আইসো কিন্তু। এই বেশি উঠিস না, বেশি উঠিস না, বেশি উঠলে কিন্তু আমি তোরে ফালাই দিতে পারি, বুঝলি? এই সংসারের মালিক আমি, আমি যেইটা কমু সেইটাই হইব। না, তোমার কোনো কথা চলবে না, আমি যেটা কমু এইটাই হইব। না হইব না, আমি তোরে দেখা দেব। তুই কি মনে করছ, কি মনে করছ? বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু তোরে তালাক দেব। বাবা বাবা, তালাক দিবি? হ্যাঁ তালাক দিবি? তালাক দেওয়া খুব সহজ, তাই না? আরে তালাকের যে কি জ্বালা সেটা বুঝতেছে ওই রহিমদ্দি জেলের ঘানিটাই না। ভাইজান দেখেন, দেখেন ভাইজান, ভাইজান দেখেন, আমার এই 13-14 বছরের মাইয়ারে এই বেটা 10,000 টাকার লোভে এক 30 বছরের বেটার লগে বিয়া দিতে চাই। আমার মাইয়াটার সর্বনাশ করতে চায় ভাইজান। জব্বার, এই কথা কি সত্যি? কিলো কথা কস না কেন? এই কথা কি সত্যি? হ্যাঁ। বাহ, 10,000 টাকায় এই মায়াটারে বিক্রি করে কয়দিন খাবি? যে কদিন যায়। তারপর কি খাবি? আর একটা বিয়া দেবো। বাহ, এই তো উপযুক্ত বাপের মতো কথা। আচ্ছা আচ্ছা, তুই কি বাল্য বিবাহ সম্পর্কে কিছু জানস? জানুম না কেন, অবশ্যই জানি। রকচটায় কথা কইস না, বুঝা শুনে কথা কইস। আচ্ছা কত কত বছর বয়সের নিচের বিবাহকে বাল্য বিবাহ বলে? 12 বছরের নিচে বিবাহ দেওয়া ঠিক না, কিন্তু আমার মেয়ের বয়স তো 14 বছর, এই বয়সে বিবাহ দেওয়া যায়। ইডিয়েট! জানো না তাই না তর্ক করো? সরকার ঘোষণা দিছে, পরিবার পরিকল্পনা অফিস থেকে সবাই রাইসা জানাই দিয়ে গেছে 18 বছরের বয়সের নিচের মেয়েদের এবং 21 বছর বয়সের নিচের ছেলেদের বিবাহ দেওয়াকে বাল্য বিবাহ বলে। এর নিচে যদি কোনো ছেলে মেয়েকে বিয়া দেওয়া হয় তাহলে সেটা সরকারের আইনের দণ্ডনীয় অপরাধ। আমি কি সত্যি বলছি না মিথ্যে কথা বলছি? ভাইজান আপনি হাসা কথা কইছেন ভাইজান। আচ্ছা তোমরা এখানে যারা আছো, তোমরা কি এই ব্যাপারটা জানো? আগে জানতাম না মেম্বার সাহেব, আজ জানলাম। জানবা কেমন করে? তোমাদের তো জানার ইচ্ছা নাই। প্রতি মাসে একবার মেম্বার চাচার বাড়িতে, তাহের ভাইয়ের বাড়িতে, সালে আপার বাড়িতে স্যাটেলাইট ক্লিনিকে সভা সমাবেশ হয়। তোমরা তো সেখানে আসো না, আসলে এসব বিষয়ে অনেক কিছু জানতে পারতাম। আমি সেখানে যাই, আমি অনেক কিছু জানি। এরপর হইলে আমাকে খবর দিয়েন, আমরা সবাই যামু। তোমরা সবাই যাইবা, নিজেদের উপকার হইব, সংসার কিভাবে ছোট রাখতে পারবা সেই সম্পর্কে জানতে পারবা, গর্ভবতী মেয়েদের কিভাবে চিকিৎসা করা যায় সেই সম্পর্কে তোমরা জানতে পারবা। পরিবার পরিকল্পনা অফিস থেকে FWA এবং FWV আপারা আসে, তারা সব কিছু সবাইরে বুঝায়া শুনায়া বলে। আগামী 1 মাস পরে আমার বাড়িতে পরিবার পরিকল্পনা বিষয় নিয়ে সভা হবে, তোমরা সবাই আসবা। শোনো জব্বার, 18 বছর বয়সের নিচের কোনো মেয়েকে বিয়ে দেওয়া যায় না, এটা সরকারি আইন, সমাজের কঠোর নিয়ম। এই নিয়ম ভাঙলে তার রক্ষা নাই। বিয়া দিয়া না কমাইলে এই 4-5টা পোলাপা নিয়ে আমি চলুম কেমনে? এইটা হলো আসল কথা। ভুল তো তুমি আগেই করে ফেলাইছো, এখন তার ভুল সংশোধন করার কোনো উপায় নাই। সেই ভুলের লেগা এখন সংসারে অশান্তি করতেছো তুমি। কি এই বকুলের মা, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান আক্কেল বুদ্ধি কিচ্ছু ছিল না? হ্যাঁ, আমি অনেক কইছি, এই বেটা শুনে নাই। কইছে যত বেশি বাচ্চা কাচ্চা হইব তত বেশি সুখ শান্তি হইব বুড়ো বয়সে।
এই পোলা দেখবো, ওই পোলা দেখবো, এই মেয়া দেখবো, ওই মেয়া দেখবো, আমরা মহা সুখে শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ, আর তার লেগে এখন এই নাবালিকা মাইয়াটার বিয়া করে টাকা কামাই করতে চাও না? আরে টাকাই তো শান্তি, টাকা নাই সুখ নাই। হ্যাঁ, টাকা চাইবো না তোর কি চাইবো? ও আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি। তো যাকে এক জায়গায় সবাই পেয়ে গেলাম, ভালোই হইল। বুঝলেন মেম্বার সাহেব, এই জব বইটা হ্যাঁ একটা একটা কইরা 5টা পোলাপাইন জন্ম দিছে। তো জায়গা জমি তো কিছু নাই, হ্যাঁ নিজেও মানুষের লোকে কাম করে খায় আর বউটারও মানুষের বাড়িতে কাম করে পাঠায়। তাই আমি ওগুর দুঃখ সহ্য করতে না পাইরা জব্বারের একটা উপকার করলাম। বাবা, আচ্ছা তোমার কটা পোলা পায়? জি আল্লাহ দিলে মাশাআল্লাহ, জব্বারের থেকে একটা কম। খুব ভালো কথা। মানুষের বিয়া শাদী তুমি দিয়া বেড়াও কিন্তু নিজে সচেতন হও না। তো তুমি জব্বরের কি উপকারটা করলা? মেম্বার সাহেব, এই যে সৃষ্টিকর্তা যে সম্মানিত পদবি দিয়ে আমার সৃষ্টি করছেন, আমি ওই কামটাই করছি। মানে বকুলের বিয়ার ব্যবস্থা করছি, এই জব্বরের একটা বাসন কমাইছি। বাবা বাবা, তুমি জব্বরের অনেক উপকার করছো। তো আচ্ছা তুমি কি জানো যে এই বকুলির বয়স কত? কেন 14 বছরই তো। এই জব্বার 14 কইছো না তুমি? আচ্ছা আচ্ছা, 14? আরে গরিবের 14 বছর মানেই তো হইলো বড় লোকের 24 বছর। আচ্ছা বকুলির যার লগে বিয়ে দিতেছো সেই ছেলেটার বয়স কত? মাশাআল্লাহ 30 বছর হইব। 30? বকুলির লগে না সাংঘাতিক মানাইব। কোন সাংঘাতিক না? রমজান একটা রশি আনতো। আনতাছি চাচা। ইয়ে মেম্বার সাহেব, রশি দিয়ে কি করবেন এই সুখের সময়? গরু বান্ধব। গরু? জব্বরের তো কোনো গরু নাই। নাই, পেলেন কই আপনি এনে? এই যে আমার সামনে যে খাড়া রয়েছে এই ড্রামালিকা মায়েরা তুমি বিয়ে দিতে চাও? আরে জলদি আন। চাচা খাইছে আমারে, কয় কি আমারে বাঁধবে? এই যে কি কয়? আরে যা। খাইছিল আমারে, আমার মান ইজ্জত সব ডুবাইছিল। হ্যাঁ, ওই আফজলের ভোট দিয়া মস্ত বড় ভুল করছি। ওই বেটা তোরে ভোট দিছি কি দৌড়ে নি খাওয়ানোর লিগে, আর তোরে কোনোদিন ভোটই দিব না। হা, কিন্তু সমস্যা হইল ওলার মায়েরে তাহলে এখন কি দিয়া বুঝ দেব? 300 টাকা তো অ্যাডভান্স আনছি। পাইছি, কুদ্দিসের একটা মাইয়া আছে না? একেবারে খাপে খাপ কুদ্দুসের বাপ। চাচা ধরতে পারলাম না, এরপর যদি কোথাও রে পাই হাড্ডি ভেঙে হাতে ধরাইয়া দিব। না না না, মারামারির কোনো দরকার নাই। ওর যা শিক্ষা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ জব্বার, ভুল যা হওয়ার হয়ে গেছে, সেদিকে আর টাকা লাভ নাই। এখন তোর যা কাম তুই সেটা করতে থাক। আর এই মেয়েটারে স্কুলে যেতে দে, ও তো স্কুলে লেখাপড়া করে। হ্যাঁ, তুমি এখন থেকে নিয়মিত স্কুলে যাইবা। সরকার তো তোমার এই মেয়েদের এসএসসি পর্যন্ত বিনা খরচে পড়ার সুযোগ করে দিছে। কিন্তু এতগুলি পোলাপান লইয়া আমি সংসার চালামু কি কইরা? এইটাই তো হইলো আসল কথা। ভুল করে ফেলাইছো, সেটা তার সংশোধন করার এখন কোনো উপায় নাই। তারপরে বলতেছি, তুমি যা কাজ করতেছো তুমি সেটা করো। আমি তোমার বউরে কিছু টাকা হাওলাত দেবো, সেই টাকা দিয়া সে হাঁস মুরগি কিনবো এবং হাঁস মুরগি পাইলা বিক্রি করবে। মা তুমি লেখাপড়ার ফাঁকে ফাঁকে যখন সুযোগ পেবা তোমার মারে সাহায্য করবা। এই কাজ থেকে যে টাকা লাভ হইব সেই টাকা দিয়া আস্তে আস্তে আমার ঋণ শোধ করবো আর তোমার সংসারও চলতে থাকবো। ঠিক আছে না? আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আসি। বাজান, এতটুক মেরে তোমার ঘর ছাড়া করতে তোমার কষ্ট লাগতো না? কষ্ট হইতো রে মা, বড় কষ্ট হইতো, বড় কষ্ট। আরে সাইমা পাচে, কি সৌভাগ্য আমার। আমি তো কিছুক্ষণ পরে আপনার ওখানে যেতাম। আর যাওয়ার দরকার নেই, আমি নিজেই চলে আসছি। তোমার ভাই সকালে দোকানে যাওয়ার পথে আমাকে বললো যে তোমাদের বাড়িতে এসে তোমার ভাবিকে একবার দেখে যেতে। কি হয়েছে তোমার ভাবি? সকাল থেকে 3-4 বার বমি করছে। তাই? হ্যাঁ। চল তো। আচ্ছা চল। আপা বসে। ভাবি, ভাবি
ওঠার দরকার নেই, আপনি শুয়ে থাকুন। আপনি শুধু আমাকে বলেন সমস্যাটা কি হচ্ছে। সকাল থেকে 3-4 বার বমি হয়েছে, মাথাটা ঘোরে, কোনো কিছু করতে ভালো লাগে না। আমার যে শরীরটা দুর্বল। আচ্ছা দেখি তো, একটু জিব্বাটা দেখি, চোখ। তোমার ভাবিকে একবার FWC তে নিয়ে যেতে হবে। ভিজিটর আপা পরীক্ষা নিরীক্ষা করে তারপর বলতে পারবে সমস্যাটা কি। কিন্তু মানিক ভাই যে বাড়িতে নাই। কোনো সমস্যা নাই, আমার সাথে যাবা, আমি আবার তোমাদেরকে নামিয়ে দিয়ে যাব। ঠিক আছে, তাহলে চলুন। মা, মা, কি রে, কি হয়েছে? আমি আর সাইমাপা ভাবিকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছি। কেন, কি হয়েছে বৌমার? মারাত্মক কিছু? আর খালাম্মা, ভয় পাবার কিচ্ছু নেই, ছোট্ট একটা পরীক্ষা করতে হবে, এই জন্য FWC তে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বৌমা, যাও তাহলে, ভালোভাবে চেক আপ করে আসো। আস্তে আস্তে আস্তে। আপা, আমাদের মানিক ভাইয়ের বউ সমস্যা হচ্ছিল, একটু ভালো করে দেখে বলুন তো কি সমস্যা। বসুন বসুন, চলুন দেখি। আপনার প্রস্রাব পরীক্ষা করতে হবে, সেই সাথে প্রেগন্যান্সি পরীক্ষাও করতে হবে। সামিয়া, ওনার প্রস্রাবটা পরীক্ষা করে নিয়ে আসুন। জি আপা, করে নিয়ে আসছি। ভাবি চলুন। আপা, ভাবি কঠিন কিছু না তো? না বোন, কঠিন কিছু না, তবে তোমাদের মনে হয় সুখবর আছে। সুখবর? আপা, আপা কঠিন কিছু হয়নি তো? সাইমা আপা তোমাদের বাসায় গিয়ে সব কিছু বুঝিয়ে দিয়ে আসবে। আচ্ছা আপা আমি তাহলে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। বসো বসো, আস্তে আস্তে বসো। তোমাদের জন্য একটা সুখবর আছে। সুখবর? কিসের সুখবর আপা? মিষ্টি ছাড়া তো এই সুখবরটা বলা যাবে না। মিষ্টি? এই গ্রামের বাড়িতে মিষ্টি পাবো কোথায়? তাহলে সুখবরটা বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে, ঘরে গুড়ের নাড়ু আছে, সেটাও তো মিষ্টি, সেটাই এনে দিই। হ্যাঁ, আপাতত সেটা হলেই চলবে। ঠিক আছে, বসেন, আমি নিয়ে আসছি। তুমি উঠে যাবো দেখে। নিন আপা, খান। আগে তোমার ভাবিকে মিষ্টিটা খাওয়াও। ভাবিকে কেন, আপনি খাবেন? আরে যার জন্য খুশির মিষ্টি খাবা তাকে খাওয়াবো লাগে? ও এইবার বুঝছি, আমি ফুফু হতে চলেছি, তাই না ভাবি? একদম ঠিক, তাই ঠিক ধরছো। আমার লক্ষ্মী ভাবি। মা, মা, তাড়াতাড়ি এদিকে এসো। কি রে রিতা, ডাকতেছিস কেন? কেন রাখতেছিস বোঝো না? খুশির খবর আছে, তুমি দাদি হতে চলেছো। তাই? হ্যাঁ। শুকর আলহামদুলিল্লাহ। হ্যাঁ খালা, মিষ্টি খান, আপনি দাদি হতেই চলছেন। নাড়ু দিয়ে মিষ্টি মুখ কেন? মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করাই? এই রিতা, হ্যাঁ মা, জলদি মানিককে ফোন কর, মিষ্টি নিয়ে আসতে বল। খালা এখন আর লাগবে না, পরে আরেকদিন এসে মিষ্টি খেয়ে যাবো। মারে, আমার সুখের ঘরে আরেকটা সুখ আসবে, আমি যে কত খুশি। দোয়া করবেন মা। অবশ্যই দোয়া করি। হ্যালো ভাইয়া, তুই বাড়িতে আসার সময় মিষ্টি নিয়ে আসবি। কেন আনবি তা বলতে পারবো না, আনতে বলেছি তাই আনবি। আচ্ছা ঠিক আছে, রাখি, আনবি কিন্তু। আচ্ছা। ধমক দিয়ে বললাম কিন্তু। শোনো ভাবি,
ভাইয়াকে কিন্তু তুমি কিচ্ছু বলবে না, যা বলার আমিই বলবো। ভাবি, আপনি সত্যি খুব ভাগ্যবান, এমন একজন শাশুড়ি পেয়েছেন, আর সাথে হিসেবে ভালো স্বামী এবং ভালো ননদ পেয়েছেন। দোয়া করবেন আপা, আমার এই শাশুড়ি যেন চিরকাল আমার কাছে মা হয়ে থাকে, আর এই পাগলিটা চিরকাল যেন আমার কাছে বোন হয়ে থাকতে পারে। অবশ্যই দোয়া করি। তারপরে খালা, আমাদের কিছু বলার আছে, বলার প্রয়োজন আমাদের। আমি সেগুলো বলি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। বলো মা, বলো। মানিক ভাই থাকলে অবশ্য ভালো হতো। মানিক ভাই নয় তাতে কি হয়েছে, আমি আছি, আমাকে বললেই হবে, আমি বলে দেব। গর্ভকালীন সময়ে অন্তত 4 বার আমাদের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়ে আসবেন। এই 4 বারের মধ্যে হলো 12 সপ্তাহে প্রথমবার, এবং 28 সপ্তাহে দ্বিতীয়বার, আর তৃতীয়বার হলো 32 সপ্তাহে এবং 36 সপ্তাহে চতুর্থবার। এটা ঠিক ঠিক ক্যালেন্ডারে টিক চিহ্ন দিয়ে রাখবেন যাতে ভুল না হয়। আর প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, ফলমূল খেতে হবে, তবে দেশি ফল খাওয়ানো ভালো। আর দিনে অন্তত 2 ঘন্টা এবং রাতে 8 ঘন্টা করে ঘুমাতে হবে। আর মাঝে মাঝে হালকা কাজ করতে হবে, আর শাকসবজির সাথে সাথে দুধ, ডিম এগুলোও খেতে হবে। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে যে অন্তত দিনে 8 গ্লাস পানি খেতে হবে। আপা, আপনি যা যা বলেছেন আমাদের বাড়িতে সব কিছু আছে। খালাম্মা, আচ্ছা তাহলে আমি উঠি। তোমাকে 1 গ্লাস দুধ দিই মা, খেয়ে যাও। না খালা, আজকে দুধ খাবো না, আরেকদিন এসে আপনার বউ যা যা দিয়ে খায় তাই খেয়ে যাবো। নাড়ুগুলিও নিয়ে যাবো। নাড়ু নিয়ে গেলাম। আসি তাহলে। আচ্ছা, ভালো থাকো। হ্যাঁ, সাইমনা, তুমি সেই কানা বয়রা সাইমনা? হ্যাঁ আসিফ ভাইজি, জি আমি হচ্ছে আপনার সেই কানা বয়রা সানা। বাবা, এখনো মনে আছে? মনে থাকবে না কেন? আপনি ঢাকা থেকে কবে আসলেন? এই তো মাত্র আসলাম, এখনো বাড়িতে পৌঁছায়নি। ও, কিন্তু তোমার এই বেশ কেন? আমি পরিবার পরিকল্পনা অফিসে চাকরি নিয়েছি, FWA। সবাই আমাকে FWA আপা বলে ডাকে। গ্রামে গ্রামে ঘুরে গর্ভবতী মহিলা ও শিশু, নববিবাহিত দম্পতিদের সেবা উপদেশ দুটাই দিচ্ছি। বাহ, চমৎকার। তা কতদিন হলো যে তুমি এই জনসেবার চাকরি নিয়েছো? এই তো 7-8 মাস হবে। তা তুমি একটা ফোন করে জানালে না? সারপ্রাইজ দেবো তাই। আচ্ছা শোনো, আমার পরীক্ষা শেষ, 3 মাসের ছুটিতে গ্রামে আসছি। আমি কি তোমার সাথে ঘুরে ঘুরে উপদেশ দিতে পারবো? পারবেন, তবে বেতন পাবেন না। আচ্ছা, আগে তোমার সাথে ডিউটি করি, পরে না হয় বেতনের চিন্তা ভাবনা করা যাবে। মেম্বার চাচাও তো গ্রামে ঘুরে ঘুরে এসব ব্যাপারে তদারকি করে, বাল্যবিবাহ প্রতিরোধ করে 12-13 বছর পার করা ছেলে মেয়েদের উপদেশ দিয়ে ভালো পথে চালানোর চেষ্টা করে। আচ্ছা, তাতে কি কোনো উপকার হয়েছে? আমার এই 7-8 মাস চাকরি জীবনে এই গ্রামে অনেক গর্ভবতী মেয়েদের সুষ্ঠুভাবে নিরাপদে ডেলিভারি করেছি, কিশোর কিশোরীদের ভালো পথে চলার জন্য নির্দেশ দিয়েছি, আর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে অনেককে আগ্রহী করেছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, তুমি যে গ্রামের জন্য এত কিছু করছো। এগুলো আমি চাকরির সুবাদেই করেছি। এই তো সামনের মাসে আপনাদের বাড়িতে স্যাটেলাইট ক্লিনিক সভা অনুষ্ঠিত হবে, আপনি উপস্থিত থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। সেটা তো অনেক দিনের ব্যাপার, এখন জানবো কি করে? FWC-তে যেদিন মিটিং হবে সেদিন চলে আসবেন। অবশ্যই আসবো, আর সাথে করে 2-3 জন বন্ধু নিয়ে আসবো। অবশ্যই আসবেন। আর আমাদের ক্লিনিকে FWV আপাও আছেন, তার কাছ থেকে আপনি আরো অনেক কিছু জানতে পারবেন। এবার তাহলে আসি। যাও। মা, বউ, ও বউ, জি আম্মা। বেলা তো অনেক হয়েছে, এইবার ঘর থেকে বাইর হয়ে একটু কাজে কামে মন দাও। আমার শরীরটা ভালো লাগতেছে না, শরীরটা দুর্বল লাগতেছে, বিছানা থেকে উঠলে মাথা চক্কর দেয়, অকাশে। এইটা কোনো অসুখ না, 1 গ্লাস পানি খাইয়া উঠান পুরাইতে নামো, সব ঠিক হয়ে যাবে। উঠানটা ঝাড়ু দিয়ে 1 কলস পানি নিয়ে আসো। শোনো, আমরা কোনো জমিদার না যে চাকর বাকর রেখে কাজ করাইতে পারো, বুঝতে পারছো? যাও কামে যাও।
হয়েছে না বৌমা? রাত্রেবেলা থেকে কয়েকবার বমি হয়েছে, এখন বমির অকাশ দেখি দেখি বৌমা। আরে ও সগিরের মা, আরে এইদিকে আও। কি হয়েছে কও, কি হয়েছে? তোমার তো একটা সুখবর আছে। কি সুখবর? আরে তুমি তো দাদি হইতে যাইতেছো। তুমি বুঝলা কেমনে? সব আমি বুঝতে পারি। নাও নাও, বইয়ের ঘরে নিয়ে বসাও, একটু বিশ্রামের দরকার আছে। শোনো, গরিব ঘরের বউ বেশি বিশ্রাম করা ভালো না। যত বেশি কাজ বাজ করবো তত ভালো থাকবো। যাবো, কামে যাও। আসো খালা, ভিতরে যাই, পান খাই, আসো। আজ না, অন্য একদিন আইয়া খাইয়া যামু। অহন আহি, বইয়ের দিকে খেয়াল রাখো। বউয়ের দিকে খেয়াল রাখো? আমার বউ আমি খেয়াল রাখুন না তো কি তুমি খেয়াল রাখবা? বাবা, তোমাকে একটা কথা বলি। এই যে জনগণের সেবার পাশাপাশি নিজেরও সেবা করবে। আর যে সাইমার কাছে শুনলাম যে আমাদের বাড়িতে নাকি 2-3 মাস পর স্যাটেলাইট ক্লিনিক বসে, বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হয়। হ্যাঁ বাবা, এই স্যাটেলাইট ক্লিনিকের কারণে আমরা অনেক কিছু জানতে পেরেছি জানো। এই গত 6-7 মাস ধরে আমাদের গ্রামে কোনো গর্ভবতী মহিলা কোনো দুর্ঘটনা ঘটেনি, নিরাপদে শিশু জন্মগ্রহণ করেছে এবং শিশুর জন্মের সময় কোনো মা এবং শিশুর মৃত্যু হয়নি। জনসংখ্যাও কমে আসছে, অনেকেই এনএসভি, টিউবেক্টমি, ইমপ্লান্ট পদ্ধতি গ্রহণ করছে, বাল্য বিবাহের হারও কমে গেছে। তাছাড়া আমাদের গ্রামের কিশোর কিশোরীদের মধ্যে উগ্রতাও ইদানিং কম দেখা যাচ্ছে। মোট কথা বাবা, আমরা আমাদের পুরো গ্রামটাকে একটা আদর্শ গ্রাম হিসাবে পরিণত করার জন্য চেষ্টা করে যাচ্ছি। খুব ভালো বাবা। বাবা, আমি তোমার মতো এরকম সেবামূলক কাজ করতে চাই আমার বন্ধুদের সাথে নিয়ে। অবশ্যই করবে, এবং তাতে আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে। বাবা, আমিও তোমার এই কাজের মধ্যে সমর্থন দিলাম, কিন্তু সময়ও সময় না, নিয়ম মান্য চলতেই। ভাইজান, আমি কিন্তু আপনার লগে আছি। তাই ভালো আপনার লগে থাকতে পারবো কিনা এটা জানি না, মনে হয় পারবো না। তার কারণ হলো তার বেরেন গোবর দিয়ে ভরা। ভাইজান, ওই বেশি কথা কইতে মানা করেন। ওদের জিজ্ঞান তো কত বছরের নিচে বাল্য বিবাহ দেওয়া যায় না। এইটা একটা প্রশ্ন হইলো, এটা একদম সহজ প্রশ্ন। আরে 18 বছরের নিচে মাইয়া গো আর 20 বছরের নিচে পোলা গো বিয়া দেওয়া আইনে মানা আছে। বাহ, চমৎকার। আরেকখান প্রশ্ন করি, পারলে কত? আরে কইতে থাক, যত প্রশ্ন করবি ততই সঠিক জবাব পাবি। সাসি আম্মা, কত বছরের নিচে বাচ্চা নেওয়া যায় না এটা জিগামু? জিগায় দেখতো পারে কিনা। কত? 18 বছরের পর বিয়া হইলে কত বছরের নিচে বাচ্চা নেওয়া যায় না? পাইছি। 21 বছরের নিচে মাইয়া গো বাচ্চা জন্ম দেওয়া ঠিক না। আমাকে সোনু তো সব জানে। আমিও জানি চাচা জান সব। হ্যাঁ, সব জানে। আচ্ছা ঠিক আছে, তুই কত একটা বাচ্চা জন্মগ্রহণের পর আরেকটা বাচ্চা জন্মগ্রহণ করতে মাঝখানে কয় বছর সময় নেওয়া লাগে? কমপক্ষে 3 বছর, তারপরে আর না, দুইটাতেই শেষ। দেখছো বাবা, সবাই জ্ঞানী। আর স্যাটেলাইট ক্লিনিকের কারণে আমরা সবাই অনেক কিছু জানতে পারছি। এই জন্য সাইমাকে ধন্যবাদ। হ্যাঁ রে আসিফ, তুই কি জানোস সাইমা যে পরিবার পরিকল্পনা অফিসে চাকরি করে? জানি, আমার সাথে দেখা হয়েছিল। তাই নাকি? আচ্ছা, তোমরা সবাই বসো, আমি নাস্তার ব্যবস্থা করছি। আয় ভানু, চলেন চাচি। নাও, খেয়ে নাও। না না করবে না, প্রত্যেকদিন 1 গ্লাস করে খাবে। তাহলে তুমি 1 গ্লাস খাও। কেন? আমার কি হয়েছে নাকি? দুধ খেতে ঘিয়ের প্রয়োজন হয় না। তোমাদের মতো বয়সের মেয়েদের পুষ্টিকর খাবার খাওয়া খুবই প্রয়োজন। সেটা আমি জানি, আমি সাইমাপুর কাছ থেকে শিখেছি এবং খাচ্ছি। যখন ক্ষুধা লাগে তখনই খাচ্ছি। শরীরে মন দুইটাই ভালো আছে। রিতা, অরিতা। হ্যাঁ মা, আমি আসছি। বৌমারে একটা দুধ খাইছস? হ্যাঁ মা, সময় মতো খাইয়ে দিয়েছি।
এই যে বৌমা দেখো আমাদের গাছের পেয়ারা কত সুন্দর না? তাই তো। রিতা যা বৌমারে ফালি ফালি করে কাইটে দে। মা এখন খেতে পারবো না। শোনো ভাবি, এই সময় কথা কম, খাওয়া বেশি। খাওয়াতে খাওয়াতে তো আমাকে অসুস্থ করে ফেলবা। শোনো ভাবি, খেতে খেতে তুমি অসুস্থ হবে না, বরং দুইটা জীবন সুস্থ সবল হয়ে উঠবে। আচ্ছা তাহলে আমার জন্য এক ফালি, তোমার জন্য 2 ফালি, আর আমার জন্য 1 ফালি নিয়ে এসো। ঠিক আছে, যা কাইটা আন। যাও যাও। খাও না, শেষ করো বৌমা। খেতে পারবো না আর। কি হইল বউ? তোমার সে কখন খাইতে দেখে গেলাম, এখন পর্যন্ত খাইতে আসো? খাইতে মন চায় না আম্মা। মন না চাইলে খাইও না, এই সময় তো বেশি খাইতে হয় না। বেশি খাইলে পেটের বাচ্চা বড় হয়ে যাইব, হয়তো তো তোমারই কষ্ট হইব। কিন্তু আমি তো শুনছি এই সময় একটু বেশি বেশি খাইতে হয়। হায় হায়, তুমি এটা কি কও? ওরা তো সবাই অশিক্ষিত মূর্খ, কিছুই জানে না। আমি যেটা কই সেইটা শুনো। আম্মা আপনার পোলারে কইেন আমার লেগে কিছু মাছ দুধ ডিমের ব্যবস্থা করতে। এইসব খাইতে খাইতে আমার শরীরটা আরো দুর্বল হয়ে গেছে। আর আমরা বুঝি খুব সবল হইতেছি না? তোমারে না খাইতে দিয়ে আমরা মাছ মাংস দুধ ডিম সব খাইতেছি। হায় হায় রে, কত বড় অপবাদ দিতেছে। না আম্মা, অপবাদ দিতেছি না। আমার পেটে আপনার জীবন, তার একটু ভালো রাখার জন্য আমার একটু পুষ্টিকর খাওয়ানোর দরকার। আমরা এত বড় লোক না যে তোমার পুষ্টি খাওয়ামু। আসুক পুলাইস বাড়িতে, তারে কমু তোমারে নিয়ে যেন আলাদা থাকে, প্রত্যেকদিন পুষ্টি খাওয়ায়। এই যে ফটক সাহেব, ওয়ালাইকুম সালাম। তো ওইদিকে কই যাইতেছে? না মানে ওই জালাল বাড়িতে যাইতেছি। ওই বাড়িতে কেন? ওই বাড়িতে তো কোনো বিবাহযোগ্য ছেলে মেয়ে নাই। না মেম্বার সাহেব, মানে ওই দিন রমজানের দৌড়নি খাইয়া আমি তো ঘটকালি সাইডেই দিছি। না 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 না, ঘটকালি ছাড়বা কে? ঘটকালি করবা, তবে উপযুক্ত ছেলে মেয়ে দেখা বিবাহ দিবা। আর বিবাহ দেওয়ার সময় তাদের উপদেশ দিয়া দিবা যে 2টি সন্তানের বেশি নেওয়া যাবে না, আর একটি সন্তান যদি হয় তাহলে তো খুবই ভালো। কি মিয়া, কথাটা খারাপ কইলাম? না না, আপনি খারাপ কেউ না, আপনি তো একেবারে 100 ভাগ খাঁটি কথা কইছেন। তবে কি জানেন মেম্বার সাহেব, আমার দুঃখ একটাই, আমি যেদিন বিয়ে করছিলাম সেই দিন যদি কেউ আপনার মতো এই কথাটি আমার বুঝাই কইতো, তাহলে আর আমার এত বাল বাচ্চা হইতো না। যা ভুল হওয়ার তা তো হয়েই গেছে। তবে হ্যাঁ মেম্বার, ভবিষ্যতে আর এই ভুল হইব না ইনশাআল্লাহ। আমি কালকেই পরিবার পরিকল্পনা অফিসে গিয়া ট্যাবলেট খাই এলাম। আচ্ছা মেম্বার সাহেব, এই 10টা ট্যাবলেট একলগে খাইলে তো কোনো অসুবিধা নাই? আরে ট্যাবলেট তুমি খাবে কেন? ট্যাবলেট তো তোমার বউরে খাওয়াইবা। ও আমার খেতে দেবো না? আলহামদুলিল্লাহ বাচ্চা গেছে। ঠিক আছে মেম্বার সাহেব, আপনার কথা মতো আমি বউটারই ট্যাবলেট খাওয়াবো। শোনো, আগামী মাসের 3 তারিখে আমাদের বাড়িতে স্যাটেলাইট ক্লিনিকের মিটিং বসবে। সেখানে পরিবার পরিকল্পনা সম্পর্কে আলাপ আলোচনা হবে। তুমি অবশ্যই আসবা। ভাইজান, কিসের ক্লিনিক? স্যাটেলাইট ক্লিনিক। হ্যাঁ, এখানে গর্ভবতী মেয়েদের চিকিৎসা দেওয়া হয়। তাছাড়া পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে, নিয়ম কানুন সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া হয়। এরপরে ওই কিশোর কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কে অনেক জ্ঞান দেওয়া হয়। তাছাড়া স্বাভাবিক জীবনে মানুষের স্বাস্থ্য সম্পর্কেও আরো অনেক রকম ধারণা দেওয়া হয়। আচ্ছা, তুমি কিন্তু অবশ্যই আসবা। কি হলো, আসবা তো? কি কোনা আসুন না, মানে 100 বার আসুন। আপনি ওই দিন দেখতেন সবার আগে আমি যে ওখানে বসে রয়েছি। আমি খুব খুশি হলাম। তাহলে এখন ওই তুমি যেদিকে যাচ্ছিলে যাও। হ্যাঁ জি জি, তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
রমজান ভাই বিশেষ করে আমি না ওই কুদ্দুস মেয়ের মায়ের বিয়েটা দিতেই চাই নাই। এই কথা, তাহলে তুমি আর এক কেন গঠন ঘটাইছো? মিয়া ভাই বিশেষ করে মানে আসলে কুদ্দুস মিয়া না টাকার লোভে এই কামটা করছে। কে করছে না করছে সেটা মেম্বার চাচার বাড়িতে গেলেই বোঝা যাইব। খালু খালু ইয়া করছিলাম কি মানে আমি এই কানে ধরছি মানে মরণের আগে তো দূরের কথা, আমি মরণের পরেও এই কাম আর করব না। হ্যাঁ না 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 মানে বিশেষ করে আমি আপনার 20 টাকা দিই, তুই আমার ছেড়ে দাও। ঘুষ? আমারে ঘুষ দিতে চাও? আজ তোমার কোনো রক্ষা নাই। খালু রে, ওরে খালু, বাপ ভাই খালু। বুঝছি তো, চাচা, ও চাচা, কি ব্যাপার? এই দেখে শয়তান ধরে লই আইছি। শয়তান? ও আবার কি শয়তানি করলো? কুদ্দুস ভাইয়ের 14 বছরের মেয়েটারে 3 মাস আগে কারো কিছু না জানা বিয়া দিয়ে দিছে। কি করলা করিম মিয়া, কি করলা? সেদিন এত করে বারণ করার পরেও একটা কম বয়সী মেয়ের জীবন যুদ্ধে পাঠাইলা, আমার চিন্তা চেতনাকে ধূলিসাৎ করে দিলা। না না না, আমি এই গ্রামের মেম্বার হওয়ার যোগ্য না, আমার পদত্যাগ করা উচিত। বাবা, এই করিম মিয়া আমার কথার অবাধ্য হয়ে কুদ্দুস মেয়ের 14 বছরের মেয়েটাকে টাকার জন্য বিয়ে দিয়ে দিয়েছে। আমি শুনেছি বাবা, টাকার লোভ খুব খারাপ লোভ। আচ্ছা, আপনি যে কাজটা করলেন এটা কি ঠিক করলেন? বাবা, অচল সংসারে যে কয়টা টাকা পাওয়া যায় সেটা দিয়েই তো সংসার সচল রাখতে হয়। কিন্তু এই কয়টা টাকা তো আমার বাবার কাছে চাইলেই পারতেন। আমার বাবাকে এতই ফকির যে আপনারা অসময়ে 500-1000 টাকা দিত না, আর আপনি 500-1000 টাকার জন্য আপনারা কম বয়সী মেয়েকে বিয়ে দিয়ে দেবেন? বাবা, সংসারের বোঝা তো বড়, যা কাম কাজ করি তাতে সংসার চলে না, তাই বাধ্য হয়ে এই ব্যবস্থা লইছি। তাই বললে কম বয়সের মেয়েদের বিয়া দিয়া জীবন নষ্ট করবেন? ভাবি সাহেব, আমি এই যে হাত জোর করে কইতেছি, এইরকম অপরাধ আমি আর জীবনে করুম না, আমারে আপনারা মাফ করে দেন। চাচা, আপনি তো সেদিন ওই একই কথা কইছিলেন, দৌড়ানি খেয়েও আপনার শিক্ষা হয় নাই। ভাইজান যদি বলেন তাহলে ছ্যামচাইনা বেলেট দিয়ে ওর একটা কান কেটে দিই, তাহলে ভালো শিক্ষা হইব। তাইলে আবার তোমার চাষির বাড়িতে থাকবো না, বাইতে বেরিয়ে যাবো। চাচা, আপনি যে কাজটা করেছেন তাতে বাবা খুবই কষ্ট পেয়েছে। আশা করবো যে এরকম কাজ আর কখনো করবেন না। হ্যাঁ বাবা, আমি কথা দিছি আমি আর এরকম কাজ করুম না। আমি আসি। ভাই রমজান, টুকু বাতিজা রমজান, চলো চলেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমরা আবার 3 মাস পর মেম্বার সাহেবের বাড়িতে উপস্থিত হলাম, আর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মেম্বার সাহেবের পুত্র আসিফ সাহেব এবং তার বন্ধুরা। পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর পুষ্টি, প্রজনন, স্বাস্থ্য এবং আরো অনেক বিষয় আজকে আমরা আলোচনা করব। এখন আসিফ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে আমি আজকের এই সভার বিষয়বস্তু সম্পর্কে খুবই, তারপর সাইমা ম্যাডামের কাছ থেকে বই নিয়ে যতটুকু জেনেছি তাই সংক্ষেপে আলোচনা করছি। প্রথমত হলো, আমাদের দেশকে রক্ষা করতে হলে বা আমাদের সুখী সংসার গড়তে হলে নারী পুরুষ উভয়কে ছোট্ট একটা সংসার গঠন করতে হবে পরিকল্পনা করে, এবং সুস্থ সবল বাচ্চার বাবা মা হতে চাইলে গর্ভবতী মায়ের যত্ন খুবই প্রয়োজন। বাল্যবিবাহ যেমন গর্ভবতী মেয়েদের অকাল মৃত্যুর হার বাড়ায়, তারপরে সংসারে অতিরিক্ত সন্তান জন্ম দেয়, দারিদ্রতার সৃষ্টি করে। আরেকটা কথা বলি, আমি যতদিন গ্রামে আছি আমার বন্ধুদেরকে নিয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে যাব। আমাদের গ্রামের মানুষের
সুখী সংসার গড়ার লক্ষ্যে, সচেতন করার লক্ষ্যে আমরা চেষ্টা করব যতটুকু পারি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আশিক ভাই। গর্ভবতী মহিলাদের সম্বন্ধে একটু আলোচনা করি। গর্ভাবস্থায় মায়ের শরীরে খাবারের চাহিদা বাড়ে, পেটের শিশু মায়ের খাবারের উপর বেঁচে থাকে এবং বড় হয়। গর্ভবতী মহিলাদের প্রতিদিন অতিরিক্ত 2 বারের বেশি খেতে উৎসাহিত করবেন। তাদের প্রতিদিন ডাল, শাকসবজি, মাছ, মাংস, ডিম, দুধ খাওয়াবে। গর্ভের 3-4 মাস থেকে নিয়মিতভাবে আয়রন বড়ি খেতে হবে। আয়োডিনযুক্ত লবণ অবশ্যই খাবেন। আপনারা বলুন তো, আয়োডিনযুক্ত লবণ না খেলে শিশুর কি সমস্যা হতে পারে? আয়োডিনযুক্ত লবণের অভাবে গর্ভে শিশু মস্তিষ্কে সমস্যা হতে পারে। এর ফলে শিশু বামন, বিকলাঙ্গ, হাবাগোবা হতে পারে। ধন্যবাদ আপনাকে। আরেকটি কথা, প্রতি মাসে নিয়মিত ওজন গ্রহণের মাধ্যমে নিজের ওজন এবং শিশুর শরীর স্বাভাবিকভাবে বাড়ছে কিনা তা জেনে নিতে হবে। প্রসব ব্যথা হলে হাসপাতালে নিয়ে যাবেন অথবা প্রশিক্ষণপ্রাপ্ত দাত্রীর সাহায্যে প্রসব করাবেন। প্রসবের 2 সপ্তাহের মধ্যে অবশ্যই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন A ক্যাপসুল খাওয়াতে হবে। সবচেয়ে আনন্দের বিষয় কি জানেন? আমাদের মানিক ভাইয়ের স্ত্রী গর্ভবতী। আমি তার বাড়িতে গিয়েছিলাম উপদেশ দেওয়ার জন্য, কিন্তু মানিক ভাইয়ের আম্মা আমাকে কি বলে জানেন? আমাকে বলে যে গর্ভবতী মেয়েদের কি কি পরিচর্যা করতে হয় সেই সম্পর্কে তিনি সব কিছুই জানেন। এবং তিনি আরও বলেন যে আমার পূর্বসূরি মানে আমার উত্তরাধিকার যে আসবে সে অবশ্যই পৃথিবীতে সুন্দরভাবে নিরাপদে ভূমিষ্ঠ হবে। তাহলে আপনারাই বলেন, একজন মা বা শাশুড়ি যদি এইসব বিষয় জানা থাকে তাহলে সেটা কি আনন্দের বিষয় না? আপনারা কি বলতে পারেন গর্ভবতী মায়ের চিকিৎসা এবং পদ্ধতি গ্রহণ, প্রজনন স্বাস্থ্য শিক্ষা, বয়সন্ধিকালীন সেবা এবং সমস্যার জন্য কোথায় কোথায় যেতে হবে? আমি বলি আপা। বলুন। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্যাটেলাইট ক্লিনিক, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও কিছু কিছু এনজিও ক্লিনিকে। ঠিকই বলেছেন। শরীরে যে কোনো সমস্যা হলে বা শরীর চেক আপের জন্য ওইসব জায়গায় অবশ্যই যেতে হবে। আর আপনাদের সবাইকে মনে রাখতে হবে পরিবারকে ছোট রাখতে হবে, ঠিক আছে? এবং সংসার ছোট থাকলে কি কি উপকারিতাগুলো হয় সেগুলো একবার বলে দিই। সেগুলো হচ্ছে, আপনার সন্তান যখন কম থাকবে তখন আপনি অল্প আয়ও সচ্ছল থাকতে পারবেন এবং শিশুদের তখন পুষ্টিকর খাবার দিতে পারবেন, শিক্ষাদানটা ভালো মতো করতে পারবেন সন্তানদের এবং সুস্থ শান্তিভাবে বসবাস করতে পারবেন, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? সংসার ছোট রাখতে হবে, এটা মনে রাখতে হবে। আজকের মতো সভা এখানে শেষ। আপা, আমাকে ইউনিয়নের লোকজন পরিবার ছোট রাখার জন্য, বাল্য বিবাহ বন্ধ করার জন্য অনেক কিছুই তো জানতাছে, কিন্তু অন্যান্য ইউনিয়নের লোকজন তো জানতাছে না। আমাদের ইউনিয়নের মতো অন্য সব ইউনিয়নেই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র আছে, স্যাটেলাইট ক্লিনিক আছে, কমিউনিটি ক্লিনিক আছে এবং আমার মতো FWA FWV আপার আছে। তারা সব বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে সেবা দিচ্ছে এবং বুঝিয়ে বলছে। ও তাইলে তো আপা আমাকে দেশে আর জনসংখ্যা বাড়বো না। কিন্তু কথা হইল কি আপা, যদি জনসংখ্যা না বাড়ে তাইলে ইলেকশনের সময় মিছিলে লোক পামু কই? তুই চুপ থাক, যত সব অবাস্তব প্রশ্ন। তুই কি জানিস আমাদের এই ছোট্ট দেশে এখন 16 কোটির মতো লোক আছে। এখন যদি মুরগির বাচ্চার মতো আরো জনসংখ্যা বাড়ে তাহলে তুই তো ভাতও পাবি না, থাকার জায়গা পাবি না, আর ওই ভানুকে বিয়েও করতে পারবি না। ঠিক বলছি না পা? ভাইজান সবই তো ঠিক আছে, কিন্তু ওনারা আপনি আপা আপা বলে ডাকতেছেন কেন? না সবাই বলে তাই বললাম। তুই যা। দোস্ত আমরা আসি। তোরা যাবি? আচ্ছা যা, কালকে বিকেলে স্কুল ঘরে চলে আসিস। শুধু ম্যাডাম একা বাবা পাবে কেন, আমরাও সমাজ সচেতন কাজ করবো, আমরাও বাবা পাবো। যা। ঠিক আছে, আসবো। আসি আপা, আসি। আচ্ছা দোস্ত আসি আপা। ভাইজান তাড়াতাড়ি চলে আসেন। তুই যা, তাড়াতাড়ি যা। যাচ্ছি। আপনি সবার সামনে আমাকে আপা আপা ডাকলেন কেন? সবাই আপা বলে এই জন্য আপা বললাম। সবাই যদি আমাকে খালা খালা বলে ডাকে তখন কি আপনি আমাকে খালা বলে ডাকবেন? সরি। আচ্ছা ঠিক আছে, আপা বললাম না, ম্যাডাম বলি। কিচ্ছু বলতে হবে না, আমার নাম ধরে ডাকেন। নাম ধরে ডাকবো? আমাদের ওই ঘটক চাচা ওই যে কুদ্দুস চাচার একটা ছোট্ট মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এখন মেয়ে যখন 3 মাসের গর্ভবতী, কি অবস্থা হবে?
ওই ইউনিয়নে আমার মতো FWA আপারা আছেন, তারা এই বিষয়ে নজর রাখবেন। নিয়মকানুন না মেনে চললে সমস্যা হতে পারে, কারণ এই পুতুল খেলা বয়সে ওর গর্ভে আরেক পুতুল, এটাই আমাদের বিপদ। আর তারপরেও আমি ওখানকার FWA আপাকে বলে দিব তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়ার জন্য। ভেরি গুড। শোনো, তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম। বলেন। না, তোমার তো বাল্য বিবাহের বয়স শেষ, বিয়ে করবে কবে? মেয়ে যখন হয়ে জন্মেছে বিয়ে তো করতেই হবে। বাবা এর মধ্যে পাত্র দেখা শুরু করেছে। দায়িত্ব কাকে দিয়েছে? ওই ঘটক বেটাকে? না না না, তুমি ঘটক বেটাকে দায়িত্ব দিতে মানা করো, কারণ সে দেখা যাচ্ছে যে ওই যে টাকা পয়সা খেয়ে একটা বুড়ো পাত্র ঠিক করবে, বলবে যে অনেক জায়গা জমির মালিক, পরে খোঁজবে দেখা যাবে যে কোনো কিছুই নেই, ভুয়া। তুমি তার চেয়ে তোমার বাবা মাকে বলো যে এই দায়িত্বটা আমাকে দিতে, আমি একটা ভালো ছেলে ঠিক করে দেবো। বাবা, ঘটকালি শুরু করলেন কবে থেকে? না, শুরু করিনি তো, শুধুমাত্র তোমার জন্য। ঠিক আছে, আপনি আনতে থাকুন, যেই ছেলেটা পছন্দ হবে সেই ছেলেটাকে বিয়ে করব। আসিফ ভাইয়া, আমি একটু এই বাড়িতে যাব, আজকে আসি, পরে কথা হবে। আরে আসিফ, কেমন আছো? আরে মানিক ভাই, ভালো। তুই ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো, খুব ভালো। মানিক ভাই, শুনলাম তুমি নাকি বাবা হচ্ছ। এখনো হয়নি, হব হব ভাব। খুব ভালো। এগুলো কার জন্য? ওই তোমার ভাবির জন্য কিছু ফল কিনলাম। চলো বাড়ির দিকে চলো। বাড়ির দিকে যেতে হবে? আরে হ্যাঁ, চলো। ওগো, তোমার না কয়দিন ধরে কইছি আমার লেগে 2টা আপেল 2টা কমলা আনতে। আমার শরীরটা খুব দুর্বল, চলতে পারি না। মেলা দাম, গরিবের ঘরে এগুলো খাওয়ান চলে না। তাইলে আমাকে দেশি ফল, কলা, পেয়ারা, আতা এগুলোও তো আনতে পারো। আমার শরীরটা খুব দুর্বল, চলতে পারি না। এই সময় এমন তো লাগবই, আর এত খাই খাই করতে নাই, তাইলে পেটের ভিতরে যে আছে সেও খাই খাই শিখবো। মা কইলো না সেদিন, শোনো নাই? শোনো, আমার বাপের বাড়িতে কয়দিনের লেগে নিয়ে যাবা? কয়দিনের জন্য যাইবা কে? সারা জীবনের জন্য চলে যাও। ওই শুনছস দেমাগির কথা? হ্যাঁ, এখানে খাবলা খাবলা খাইতে পারে না বলে বাপের বাড়ি চলে যেতে চায়। ওই জমিদারের মাইয়া, তোর বাপে কত বড় জমিদার রে, যে তুই গেলে তোর পোলাও কুরমা বিরিয়ানি রাইন্দা রাইন্দা খাওয়াইবো? যা আছে তা দিয়ে নয় খাওয়াইবো। কি কইলা? আমরা তোমার যত্ন করি না? কি যত্ন করেন? সারাদিন তো কামের উপরে রাখেন, না পারি ঠিক মতো খাইতে, না পারি ঠিক মতো বিশ্রাম নিতে। আমরা তোরা খাওন পিন্দন দেই না। আচ্ছা কি তুই আইজি তোর বউ নিয়ে আলাদা হয়ে যাবি, তখন লগে আমি আর থাকুম না। তুই বেশি কথা কইতাছস। ইচ্ছা হইছিল এক কান ফুটবলের মতো লাত্তি মাইরা তোর বাপের বাড়ি পাঠাই দি, কিন্তু এই অবস্থায় দিলাম না। মা, আমি গেলাম। আচ্ছা যাও, আল্লাহর হাওলা। এই আমাকে বুঝি পোলা মাইয়া হয় নাই না? আরে আমার 6 খান পোলা মাইয়া হয়েছে, বুঝছস? আতুর ঘরে 3টা মরছে আর 3টা এখনো বাইসে আছে। আমরা তো খাই খাই করি নি, আর এত রং ঢং করি নি। তুই এত রং ঢং করস কে না? ওমা, এই দেখো কার নিয়ে আসছি। মা আসিফ যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি খালা, ভালো। কবে এসেছো? খালা কয়েকটা দিন হলো। মা কয়েকদিন না 2 সপ্তাহ আগে এসেছে। আচ্ছা, ঢাকায় থেকে তার কি আর আমাদের কথা মনে আছে? মনে থাকবে না কেন? গ্রামে তার জন্ম, গ্রামকে কি ভুলতে পারবে? ঠিক বলেছেন খালা। এইসব পুচকে মেয়ের মাথায় কি এইসব বুদ্ধি থাকে? গায়ে বাদে ঝগড়া করবেন না, আমি কিন্তু আর পুচকি নাই, আমি এখন বিয়ে করি, 20 বছরের বালিকা। ও তাহলে তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। খালা ওই একটা মোটা দেখে ছেলে ঠিক করে বিয়ে দিয়ে বিদায় করে দিই। তোমাদেরই তো বোন, যা খুশি তাই করো, আমার কোনো আপত্তি নেই। তো বাবা ঠিক আছে, তোমার ভিতরে এসে বসো, আমি একটু দুধ দোয়া নিয়ে আসি তোমার জন্য। চলো। জি, চলো ভিতরে। আজ বসো। বসেন। ভাবি কোথায়? ঘরে খাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, তোমাদের সুখবর শুনলাম তো, মিষ্টি কোথায়? মিষ্টি দোকানে যান, 1 কেজি খেয়ে আসেন আর আমাদের জন্য নিয়ে আসেন। উল্টা পাল্টা কথা বলবো না, সুখবর তোমাদের, আর মিষ্টি খাওয়াবো আমি। বিয়ের বয়স হচ্ছে আমার, আর বিয়ে দেওয়ার জন্য ফাঁক পাচ্ছেন আপনি। আপনি কি ঘটক নাকি? হতেও পারি। আসেন। জি।
আসিফ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছেন? জি। বাহ, গর্ভকালীন খাবার না? খুব ভালো। মানে ভাই, এই যে ওনাদের জন্য 3 বেলা খাবারের পর 2 বেলা হালকা খাবারের ব্যবস্থা রাখবেন। হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকঠাক, খাবার যত্ন সব ঠিক মতো চলছে। কি বলো ভাবি, এই ছুচা মেয়েটা আপনার খাবার খেয়ে ফেলে না তো? ভাবি, আসিফ ভাই কিন্তু আমাকে খেপিয়ে তুলছে। তুমি অনুকে সাঁটার টেনে দিতে বলো। হ্যাঁ, ভাই খেপিয়ে তুলছে না, একটু রহস্য। আচ্ছা ভাবি, বলেন তো ধনুষ্টঙ্কার প্রতিরোধে কোন কোন মাসে টিটি ইনজেকশন দিতে হয়? জানি ভাই, গর্ভের 5ম এবং 6ষ্ঠ মাসে। এতই যখন পণ্ডিত, তাহলে বলুন তো গর্ভবতী মহিলাদের ডেলিভারির জন্য কি কি জিনিস প্রস্তুত রাখতে হবে? 1 নম্বর হলো টাকা পয়সার জোগাড় রাখতে হবে। 2 নম্বর হলো যানবাহনের ব্যবস্থা রাখতে হবে। 3 নম্বর হলো সর্বদা রক্তদাতার সাথে যোগাযোগ রাখতে হবে। 4 নম্বর হলো ডেলিভারি কোথায় করাবেন সেটা আগে থেকে ভেবে রাখতে হবে। দেখছো, আমাকে আসিফ সবকিছু জানে। তাই তো দেখছি। মা আসো। আসি জি। নাও বাবা, দুধটুকু খাও। খালা এত কেন? ওই সামান্য, দুপুরে তোর খেতে বলছি না, খাও। খাও খাও। খান, মিষ্টির বদলে দুধই খান। আসিফ ভাইকে এখান থেকে একটু পেয়ারা কিনে দাও না। না, আর কিছু লাগবে না, আরেকদিন এসে খাবো। ভালো না মা, ঘরে পোয়াতি বউ খালি খাই খাই করে। অল্প বয়সের মেয়ে তো এলাকা খাই খাই করে, তাই না মা? এই 14 বছরের মেয়েটাকে বিয়ে করালেন কেন? তুমি কেমনে জানলা মা ওর বয়স 14 বছর? ওদের ইউনিয়নের একজন আমার সাথে চাকরি করে, সেই আমাকে সব জানিয়েছে। ও, এ আমাকে কোনো দোষ নাই। ওই বদ ঘটক কইছে মাইয়ার বয়স 20 বছর, বাড়িতে আইনা শুনি 14 বছর। কেন, আপনার ছেলে খেয়াল করেনি? কাপড় চোপড় বিন্দা ছিল তো বুঝতে পারে না। আসো ভিতরে, আসো ভিতরে বসে কথা বসো। আপনার বৌমাকে ডাকেন, কথা বলি একটু। বউ, ও বউ, বউ কই গেলা? সর্বনাশ, এ কি হাল হয়েছে তোমার? আসো, বসো বসো। জিব্বা দেখি। খালা, আপনারা কি ওর দিকে খেয়াল নিচ্ছেন না? কি করুম মা, গরিব মানুষ যতটুকু পারি ততটুকু তো নেই। শুনেন খালা, ওকে এখন ভালো ভালো খাবার খাওয়াবেন। দিনে অন্তত 2 বার বাড়তি খাবার দিবেন। ভারী কোনো কাজ করতে দেওয়া যাবে না। দুপুরে 2 ঘন্টা খাবারের পর বিশ্রাম নিতে হবে, আর রাতে 8 ঘন্টা সঠিকভাবে ঘুমাতে হবে। প্রতিদিন কমপক্ষে 8 গ্লাস বিশুদ্ধ পানি পান করাতে হবে, আর গর্ভাবস্থায় 4 বার মেডিকেল চেক আপ করাতে হবে। আপনারা মানে এসব কিছুই করার নেই। এই অল্প বয়সে গর্ভধারণ মারাত্মক ঝুঁকি নিয়ে সন্তান প্রসব হয়। আপনারা কি এসব কিছুই জানেন না? জানলে কি মা আর মেয়েটার এই অবস্থা হয়? এখন আমি যা বলবো সেটাই করবেন। আর যতদূর সম্ভব পুষ্টিকর খাবার খাওয়াবেন। এই যেমন ধরেন শাকসবজি, তারপরে মাছ, ডিম, দুধ, যদি সম্ভব হয় গোস্ত খাওয়াবেন। এই যে দেশি ফল, আমাদের দেশি ফলগুলো আছে না, যেমন আমড়া, কামরাঙ্গা, পেয়ারা, জলপাই, কলা, এগুলো জাপান সবই খাওয়াবেন। আর খালা শুনেন, কালকে সকালে আপনার ছেলেকে বলবেন আপনার বৌমাকে নিয়ে যেন আমাদের পরিবার স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে নিয়ে আসে চেক আপের জন্য। গর্ভকালীন সময় থেকে বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত অন্তত 4 বার আমাদের স্বাস্থ্য কেন্দ্রে আপনার বৌমাকে নিয়ে আসতে হবে চেক আপের জন্য। তোমার গর্ভের বয়স কত? 4 মাস। এই আয়রন ট্যাবলেটগুলো রাখো, প্রতিদিন সময় মতো একটা করে খাবা। আর শুনুন খালা, আপনাদের বংশের প্রদীপ, একে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আর এর জন্য আপনার বৌমার প্রতি বেশি বেশি খেয়াল রাখতে হবে এবং বেশি বেশি করে খাওয়াতে হবে। ঠিক আছে মা, তাই করুন। আর চিন্তার কিছু নাই, যদি কোনো সমস্যা হয় আমি তো আছি, খবর দিয়েন, চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আগে তো জানতাম না, এখন তুমি যেমনে যেমনে বললা সেমনে সেমনে করবো। ঠিক আছে? আচ্ছা খালা, ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা। শোন মা, আমি না বুঝে তোর উপরে অনেক অত্যাচার করছি। মুখ্য সূক্ষ্ম মানুষ তো, আমার মাফ করে দিস মা।
এখন থেকে তোর আর কোনো কাম নেই, তুই খালি শুয়ে থাকবি, সব কাম আমি একলাই করব। যা কে শুয়ে থাক যা। ঘটক, তোরে আমি পাইলে তোর মাথার চুল চাইছে আর কাটটা দিয়ে দিই, তুই আমার চিনস না। পোলাটার একটা খবর দেওয়ার দরকার, একটা পোলাপান কই পাই, হ্যাঁ বউটার জন্য একটু ফল ফাঁকরা না লাগে। আচ্ছা আমি যাই দিই পোলাই কই। তো কাদের ভাই কি মনে করে আমার বাড়িতে আসলাম বিয়ের দাওয়াত দিতে। বিয়ার দাওয়াত? এই তো খুশির খবর। কার? আমার একমাত্র মেয়ে ঝর্ণার শুভ বিবাহ আগামী 27 তারিখ, রোজ শুক্রবার। আপনারা সবাই আসবেন আমার বাড়িতে। আলহামদুলিল্লাহ, কিন্তু সে তো মেলা দেরি। আগে ভাগে বিয়ের দাওয়াত দিয়ে গেলাম, মাঝে মধ্যে আসবেন। কাবিন, গায়ে হলুদ এইসব অনুষ্ঠান করতে করতে আসল বিয়ের সময় চলে আসবো। জানেনই তো আমার একটা মাত্র মেয়ে, একটু বড় রকমের আনন্দ উৎসব করতে চাই। সুখী পরিবারের ছেলে মেয়েদের আনন্দ উৎসব এমনি করতে হয়। জি মেম্বার সাহেব, আল্লাহর রহমতে সংসারটাকে ছোট রাখছি বিদায় মধ্যবিত্ত সংসারেও আমরা খুব সুখে আছি। জমি জমা যেটুকু আছে তা নিয়ে আর দোকান নিয়ে আল্লাহর রহমতে বড়ই সুখে আছি। বাহ বাহ কাদের ভাই, ছেলে কি করে? ছেলে উপজেলায় কৃষি অফিসে চাকরি করে। দুই ভাই বোন। হ্যাঁ, বোনের বিবাহ হয়ে গেছে মাশাআল্লাহ, তারাও খুব সুখী সুন্দর পরিবার। তো মেম্বার সাহেব, আপনি কালিটা আমার বাড়িতে আইসেন। আচ্ছা আচ্ছা, আলাপ আলোচনা আছে। হ্যাঁ আসবো, অবশ্যই আসবো। তাহলে চলি। আরে না, কিছু মুখে দিয়ে দেবেন না। না না না, বুঝলেনি তো বিয়ের ঝামেলা নানান কাম করতে হয়। তাও তো ঠিক। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মা সাইমা, কেমন আছো তুমি? জি চাচা, ভালো আছি। আপনি কেমন আছেন? শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে। আমি তোমার অফিসেই যেতে দিয়েছিলাম। কেন চাচা, কোনো সমস্যা? না না, সমস্যা না। ওই আমার মেয়ে ঝর্ণা, ওর শুভ বিবাহ আগামী 27 তারিখ, সেই জন্য তোমাদের অফিসে যেতেছিলাম। তোমাদের সবার দাওয়াত, আসবা কিন্তু সবাই। আসবো মানে চাচা 2 দিন আগে থেকে এসে বসে থাকবো। খুব খুশি হলাম মা। ঝর্ণার বান্ধবীরা ধরছে একটু নাচ গানের ব্যবস্থা করতে হবে, সেইটা হবে। আসবা কিন্তু। হ্যাঁ জি আসবো চাচা। আর ঝর্ণাকে তো কিছু উপদেশ দিতে হবে। উপদেশ দিয়ে দেবা। জি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না মা, দুধটা খাইয়া নেন। আরে খাও। শোনো মা, না বুঝা তোমার অনেক অবহেলা করছি, অনেক অত্যাচার করছি, তুমি কিছু মনে করো না। সেদিন যখন ডাক্তার আপায় কইলো তখন আমার সব ভুল ভাঙিয়া গেল। আমি সগিরে কইছি তোমার লেগে কিছু ফল ফ্রুট নিয়ে আসতে, আর আমি সগির আজকে আইলে কইয়া দিমু তোমার যেন সে কালকে ডাক্তার দেখায় নিয়ে আসে। মা, ও মা, এই নাও তোমার জন্য কমলা, কলা, আপেল যা যা বলছো তাই নিয়ে আসছি, নাও খাও। দে কই গাধা, এগুলা কি আমি আমার জন্য আনবা কইছি রে? এইগুলা আমি আনতে কইছি তোর বউয়ের জন্য। কি কও মা, তুমি না কইলা বেশি বেশি খাইলে গর্ভের বাচ্চা বড় হয়ে যায়, কম কম খাইতে হয়। আমরা তো তাই জানতাম। ওই যে সেবা কেন্দ্রের সাবিয়া আছে, সে আমার সব ভুল ভাঙ্গিয়ে দিচ্ছে। শোন, কাল সকালে সেবা কেন্দ্রে নিয়ে বৌমারে ডাক্তার দেখাই আনবি। ঠিক আছে মা। খাও মা, খাও। দুধটা খাওয়া শেষ করে এই কলাটা খাইবা, ঠিক আছে? তোমার বয়স যে 14, তা যদি বিয়ের আগে জানতে পারতাম তাইলে আমি এই বিয়েতে রাজি হইতাম না। ঘটক বেটারে পাইলে ওরে আমি আর একটা বিয়ে করাই ছাড়ু। এই নাও, নাও এই কলাটা খাও, নাও নাও। যান, হাত ধুয়ে খাইয়া নেন। আচ্ছা ঠিক আছে।
আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? জি ভালো। ভালো। আপনার এখানে আসার সময় হলো তাই চলে এলাম। খুব ভালো করেছেন। দেখি আপনার কার্ডটা। ঠিক মতো ওষুধ খাচ্ছেন তো? জি আপা। তো আপনার ওজনটা একটু দেখি। ঠিক আছে। ওজনটা ঠিক আছে। ওষুধ ঠিক মতো খাচ্ছেন তো? জি আপা খাচ্ছি। তাই আজকে টিটি ইনজেকশনটা দিয়ে যেতে হবে। জি আচ্ছা। আসুন। আপনাদের সব কিছুই ঠিক আছে, তবে আগে থেকে দুই একটা কথা বলে দিই। এখানে যে 5টা বিপদ চিহ্নের কথা উল্লেখ আছে: 1. রক্তস্রাব প্রসবের সময় বা প্রসবের পর খুব বেশি রক্তস্রাব। 2. মাথা ব্যথা ও চোখে ঝাপসা দেখা। 3. ভীষণ জ্বর গর্ভাবস্থা বা প্রসবের পর 3 দিনের বেশি বা দুর্গন্ধস্রাব। 4. বিলম্বিত প্রসব প্রসবের সময় বাচ্চা মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ প্রথমে বের হওয়া। 5. খিঁচুনি গর্ভাবস্থায় বা প্রসবের সময় বা প্রসবের পরে। এগুলি মনে রাখবেন, আর এই লিফলেটটা হাতের কাছে রাখবেন। এর 5টি যে কোনো একটা সমস্যা দেখে দিলে অবশ্যই আমাদের কাছে নিয়ে আসবেন। নেন। জি আপা, তাহলে এখন আমরা উঠি। আরেকটি কথা, শিশুর জন্মের সাথে সাথে মায়ের শাল দুধ খাওয়াতে হবে। এছাড়া 6 মাস পর্যন্ত মায়ের দুধ ছাড়া অন্য কোনো কিছুই খাওয়ানো যাবে না, এমনকি পানিও না। জি জি আপা, তাহলে আজকে আসি। আসুন। সালাম। এই যে আপা শুনুন। জি ভাইজান বলুন। কোন বাড়ি থেকে এসে কোন বাড়িতে যাচ্ছেন? এক বাড়ি থেকে এসে আরেক বাড়িতে যাচ্ছি। আচ্ছা, এই যাওয়া যাওয়ার মাঝে কি মেম্বার বাড়িতে যাওয়া যায় না? কেন, মেম্বার বাড়িতে কি নতুন বিয়ের ধুম লেগেছে? না, এখনো লাগেনি, কিন্তু খুব বেশি সময় নেই, লেগে যাবে। আপনি যদি একটু যে বোঝাতেন তাহলে ওই যে ছোট্ট পরিবার গঠন করতে সুবিধা হতো। বিয়েটা কার শুনি? আচ্ছা, একজনের, বলা যাবে না। তো পাত্রীটাকে? জানা যায়, কিন্তু সে যদি আবার রাগ করে। আশ্চর্য, আপনি আমাকে বলবেন, সে জানবে কেমন করে? আচ্ছা, ধরো সেই পাত্রীটা যদি তুমি হও, তাহলে কি তুমি রাগ করবে? আপনি মনে হয় ভুল করছেন। না, মোটেও ভুল করছি না, আমি অনেক চিন্তা ভাবনা করেই তারপর বলছি। এই যে মা জননী, এই যে মা জননী। ও আসিফ বাবাজি আছো, ভালো আছো তোমরা? জি চাচা, ভালো আছি। আপনি ভালো আছেন? এই আল্লাহ রাখছে আর কি। ও আম্মা জান, যেটার জন্য ডাক দিলাম, আমি আরেকজনের জোগাড় করছি, 2 বাচ্চার বাপ, গরিব মানুষ, সেও এনএসসি করাইবো। এনএসসি না চাচা, এনএসবি। আচ্ছা ঠিক আছে, বাদ দিন। খুবই ভালো কাজ করেছেন চাচা। আম্মা জান দোয়া করো। আসলে ব্যাপার কি হয়েছে জানো, এই বাল্য বিবাহ দিয়ে তো অনেক পাপ কামাইছি, তাই এবার সিদ্ধান্ত লইছি যে কিছু ভালো কাজ করার দিকে মনোযোগ দিব আর কি। ও বাবাজি, তোমার লগে আমার একটা পরামর্শ আছে। মানে পরামর্শটা হয়েছে কি, ওই যে কাদের মিয়ার মাইয়ার বিয়াতে দাওয়াত দিছে আমাকে 2 জনের। এখন আমরা তো সংসারে জানোই 6 জন। এখন কারে থুইয়া কারে লইয়া যাই, কত দেখি একটা সমস্যা, কি করি কত? এটাই হলো কথা, সংসার বড় করলে এই যে দাওয়াত খেতেও সমস্যা। হ্যাঁ, এখন কি আর করার, 2 জনই যাবেন। জামুই না, কেউ খাইবো কেউ খাইবো না তা হইব না। হ্যাঁ, আর বাপজান আম্মাজান, তোমাকে বিয়ার ঘটকালে এটা কিন্তু আমি করুম, আবার অন্য কাউরে কন্ট্রাক্ট দিও না। আর দাওয়াত দেওয়ানোর সময় কিন্তু ওই 2 জন 4 জন করবা না, 6 জনই দাওয়াত দিবা। হ্যাঁ, মনে রাখো। আমাদের বিয়ের ঘটকালি তো আমরা নিজেরাই ঠিক করেছি, কি বলো? আপনি তো শুধু বললেন, আমি তো আর কিছু বললাম না। তুমি কিছু বলবো না? পরে বলবো, এখন আসি, আরেক বাড়িতে যেতে হবে। আসসালামু আলাইকুম। এত দেরি করে আসলো তোমার? কাজ সেরে তারপর আসতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, যে বরকনের সঙ্গে ওদিকে রুমে আছে, তুমি যাও, জি আচ্ছা। আমি একটু ওদিক দিকে আসি। মেয়েরা, তোমরা
তোমরা সবাই একটু বাইরে যাও। হ্যাঁ, ঠিক আছে। দুলামিয়া নতুন জীবনে পা রাখলেন, এই পাটা যেন শক্ত সবল থাকে সেদিকে খেয়াল রাখবেন। আসলে বুঝলাম না। আপনারা শিক্ষিত ছেলে মেয়ে, বলার কিছু নাই। সংসারটাকে ছোট রাখবেন, সুখে শান্তিতে জীবন বলবেন। আমাদের জন্য দোয়া করুন। আচ্ছা ঝর্ণা, তোমার কি মত? আমাদের সুখ আমরাই বেছে নেব, 2টি সন্তান নিয়ে সুখে থাকবো। ধন্যবাদ তোমাদের, তোমরা সুখী হও এই কামনাই করি। আসি। খাওয়া দাওয়া শেষ? জি, খাওয়া দাওয়া শেষ, দায়িত্ব কর্তব্য শেষ। দায়িত্ব কর্তব্য মানে? আমাদের ডিউটি, সুখী সংসার গড়ার নিয়ম কানুন, তাও বলা শেষ। তাই নাকি? আচ্ছা তাহলে এবার বলো যে আমাদের সুখী সংসার গড়ার নিয়ম কানুন কবে শুরু হবে? তুমি যেদিন থেকে বলবে সেদিন। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসে ভালোবাসে আকাশে কার বুকের মাঝে ব্যথা